ওকে, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। সবাইকে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল দ্য বেঙ্গল এক্সামে। আজকে আমরা আবারও একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা বাকি ক্লাসগুলো সবাই মোটামুটি দেখে নিয়েছো। তোমরা সবাই জানো আমরা এই ইউটিউব চ্যানেলে টার্গেট টেট 2024কে নিয়ে ক্লাস শুরু করেছি। টেট 2024 ইতিমধ্যে আমাদের সিডিপির আমার 3টে ক্লাস হয়ে গেছে। আজকে থেকে আমাদের ইভিএস ক্লাস কিন্তু শুরু হলো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে ইভিএস ক্লাসটা হবে, এই ইভিএস ক্লাস আপাতত সব থেকে নতুন যে সিলেবাস রয়েছে 2023 স্টেটের আগে যে সিলেবাস পর্ষদ থেকে দেওয়া হয়েছে, সেই একদম সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী ধরে ধরে কিন্তু ক্লাস করানো হবে। প্রত্যেকটা টপিক সিলেবাস ওয়াইজ ধরে ধরে করানো হবে। তাই তোমরা সবাই অবশ্যই প্লেলিস্ট থেকে সমস্ত ক্লাসগুলো কিন্তু একে একে দেখবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সমস্ত ক্লাস ভালোভাবে দেখলে আশা করা যায় ডাব্লিউবি টেট 2024-এ সেরকম কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি তোমরা বেশ কয়েকদিন ধরেই এই ক্লাস কিন্তু চলছে, যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল নোটিফিকেশনটা অল করে দেবে। আর নিজেদের চেনা জানা বন্ধু বান্ধবদের যারা ডাব্লিউবি প্রাইমারি টেট বা সিটেটের জন্য প্রিপারেশন নিচ্ছে অবশ্যই কিন্তু তাদের কাছে একবার লিঙ্কটা শেয়ার করে দেবে এই গ্রুপের। আচ্ছা, চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। ওকে, দেখো, আজকে আমাদের একদম প্রথম টপিক শুরু হবে। সেটা হচ্ছে কি, বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক ফ্যাক্টরস। অর্থাৎ আমরা দেখব আমাদের পর্ষদ থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের একদম প্রথম টপিক 1 নম্বরে দেওয়া রয়েছে বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্টস। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি পরিবেশ কি। দেখো, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি কি, যে পরিবেশ হচ্ছে আমরা চারপাশে যা কিছু দেখতে পাই সেই সমস্ত কিছুই হচ্ছে কি আমাদের পরিবেশ। তাই তো আমরা ছোটোবেলা থেকেই কিন্তু পড়ে এসেছি আমরা চারপাশে যা কিছু দেখি সেটাই পরিবেশ। এবার এই পরিবেশের মধ্যে একাধিক উপাদান রয়েছে। যেমন আমরা বলতে পারি ছোটবেলাতে আমরা পড়েছি এক প্রকার উপাদান রয়েছে যেটাকে বলা হয় জীবজ উপাদান বা জীব, আর এক প্রকারের উপাদান রয়েছে যাদেরকে আমরা জড় বলেছিলাম, তাই তো, অজীব, যাদেরকে বলা হয় অজীব উপাদান। ঠিক আছে, অজীব। আচ্ছা, তো এই যে জীবজ উপাদান, এই অজীব উপাদান, এগুলো আমরা ছোটবেলাতে পড়েছিলাম। এবার আরও ডিটেলসে আমরা যেহেতু জানবো এখানে, তো এখানে এই সমস্ত কিছু সম্পর্কে আমরা জানবো। দেখো, বায়োটিক কম্পোনেন্ট অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্ট, এগুলো কি জিনিস, বায়োটিক কম্পোনেন্ট কি, অ্যাবায়োটিক কম্পোনেন্ট কি, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আমরা আজকে জানবো। তো চলো শুরু করা যাক আস্তে আস্তে আমাদের আজকের ক্লাস। দেখো, সর্বপ্রথম আমাদের ধারণা রাখতে হবে বায়োটিক কম্পোনেন্ট কি এবং অ্যাবায়োটিক কম্পোনেন্ট কি এটা সম্পর্কে। দেখো, বলা হচ্ছে কি, যে বিশেষ পদ্ধতিতে কোনো বসতি স্থানে অবস্থিত জীবগোষ্ঠীগুলো একে অপরের সাথে এবং ওই বসতি স্থানের অজৈব পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে একটি সুস্থিত তন্ত্র গঠন করে, সেই সুস্থিত তন্ত্রকে বাস্তুতন্ত্র বলে। তাহলে দেখো, আমরা সর্বপ্রথম আমরা জানি কি, এটা ধরো আমাদের পৃথিবী, এটা আমাদের পৃথিবী আর্থ। ঠিক আছে, এই আর্থের মধ্যে একাধিক বাস্তুতন্ত্র কিন্তু রয়েছে। বাস্তুতন্ত্র জিনিসটা কি সেটা এর পরের চ্যাপ্টারে আরও ভালোভাবে কিন্তু ধারণা পাবে যখন আমরা ইকোসিস্টেম চ্যাপ্টার কিন্তু করব। ঠিক আছে, ইকোসিস্টেম ইকোলজি এই অধ্যায় যখন পড়বো এই বাস্তুতন্ত্র সম্পর্কে অনেক বেশি ধারণা কিন্তু আমরা সেখানে পাবো। এখানে আমরা সাধারণভাবে মনে রাখি কি, বাস্তুতন্ত্র জিনিসটা কি, যে একটা অঞ্চল, ধরো তোমার পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে সেখানে ধরো একটা জঙ্গল রয়েছে। ধরো এই জঙ্গল রয়েছে তোমার বাড়ির কাছে, একটা ছোট্ট জঙ্গল বা ঝোপঝাড়ের মতো। সেখানে বসবাস করছে যারা, অর্থাৎ ধরো কয়েক প্রকারের পাখি রয়েছে, কয়েক প্রকারের পোকা রয়েছে। ঠিক আছে, কয়েক প্রকারের পোকা রয়েছে, মাকড়সা রয়েছে, সাপ, ব্যাঙ, এ সমস্ত কিছু রয়েছে, কয়েকটা উদ্ভিদ রয়েছে, আগাছা রয়েছে। এবার ওই ছোট্ট জঙ্গলটার মধ্যে এই পোকা, পাখি, সাপ, ব্যাঙ, আগাছা, উদ্ভিদ, এরা সবাই কি একে অপরের সাথে দেখো মিথস্ক্রিয়া করে কিন্তু বেঁচে থাকছে। এই যে ঝোপঝাড়, তাদের মধ্যে কি হচ্ছে, এই সাপ, ব্যাঙ এরা কিন্তু খাবার খুঁজে পাচ্ছে, তাই না। ঝোপঝাড়কে খাচ্ছে কে, এই যে ছোট ছোট পোকাগুলো খাদ্য হিসাবে গ্রহণ করছে, ঘাস ফড়িং এরা। আবার এই ঘাস ফড়িং এদের ব্যাঙ খাচ্ছে, আবার ব্যাঙকে সাপ খেয়ে বেঁচে থাকছে। একটা খাদ্য শৃঙ্খল, একটা ফুড চেইন বা একটা খাদ্য জাল, ফুড ওয়েব এখানে তৈরি হচ্ছে। এই বাস্তুতন্ত্রে এই যে পরস্পর মিথস্ক্রিয়া করে কিন্তু বেঁচে রয়েছে
এবং এই সিস্টেমের মধ্যেই কিন্তু আমাদের এই গোটা বিশ্ব পরিচালিত হচ্ছে, যেটাকে আমরা ইকোসিস্টেম কিন্তু বলতে পারছি, বাস্তুতন্ত্র। ঠিক আছে, এবার দেখো এই বাস্তুতান্ত্রিক উপাদান, দেখো ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো মোট যত বড় বাস্তুতন্ত্রই হোক না কেন, সেই বাস্তুতন্ত্রে মূলত দুটো উপাদান রয়েছে। কি? একটা হচ্ছে জীবজাত উপাদান, একটা হচ্ছে অজীবজাত উপাদান। অর্থাৎ যাদের মধ্যে প্রাণ রয়েছে তারা জীবজাত, যাদের মধ্যে প্রাণ নেই তারা অজীবজাত। জীবজাতকে আমরা আরও কঠিন ভাষায় বায়োটিকের মধ্যে ফেললাম, অজীবজাতকে আমরা অ্যাবায়োটিকের মধ্যে কিন্তু ফেললাম। এবার বায়োটিক কম্পোনেন্ট, অ্যাবায়োটিক কম্পোনেন্ট কি সবসময় মনে রাখবে, এই যে অ্যাবায়োটিক কম্পোনেন্ট রয়েছে, এই অ্যাবায়োটিক কম্পোনেন্ট সবসময় কিন্তু জড়ো হবে, জড়ো পদার্থ। ঠিক আছে, এর মধ্যে কোনো রকম প্রাণ থাকবে না। ঠিক আছে, দেখো এইদিকে একটা টেবিল দেওয়া আছে, দেখো বায়োটিক কম্পোনেন্টের উদাহরণ কি, দেখো অর্গানিক ম্যাটার, লিভিং থিংস। লিভিং থিংস এটা সবসময় মনে রাখবে, এই যে যত রকমের প্রাণ সম্পন্ন বস্তু রয়েছে লিভিং থিংস, সেটা হতে পারে উদ্ভিদ, হতে পারে কোনো ব্যাকটেরিয়া, হতে পারে কোনো প্রাণী, সমস্ত কিছু তারা কিন্তু বায়োটিক কম্পোনেন্টের মধ্যে পড়বে। ঠিক আছে, অয়েস্টার্স, ব্লু কার্বস, জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, জেলিফিশ, এরা সমস্ত কিছু কিন্তু বায়োটিক কম্পোনেন্টের মধ্যে পড়ছে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে জু প্লাঙ্কটন মনে রাখবে, এই জু প্লাঙ্কটন আর এই যে ফাইটোপ্লাঙ্কটন দেখতে পাচ্ছ, এরা হচ্ছে কি মাছের প্রধান খাদ্য। ঠিক আছে, মাছের খাদ্য মনে রাখবে। এবার এদের শ্রেণীবিভাগ রয়েছে, এই যে জু প্লাঙ্কটন, এদেরকে ফনা গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়, আর এই যে ফাইটোপ্লাঙ্কটন, এদেরকে ফ্লোরা ফ্লোরা গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, অর্থাৎ কি, জু প্লাঙ্কটন হলো, মনে রাখবে এখান থেকে প্রশ্ন হয়, জু প্লাঙ্কটন হলো প্রাণী প্লাঙ্কটন। ঠিক আছে, জু প্লাঙ্কটন হলো প্রাণী প্লাঙ্কটন। আর এই যে ফাইটোপ্লাঙ্কটন দেখছো, ফাইটোপ্লাঙ্কটন হলো কি, ফাইটোপ্লাঙ্কটন হলো উদ্ভিদ প্লাঙ্কটন। ঠিক আছে, এটুকু জাস্ট খাতার মধ্যে নোট করে নেবে, জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন। জু মনে কিভাবে রাখবো যদি ভুলে যায় কেউ কেউ, কিভাবে মনে রাখবো, দেখো জু, জু মানে কি, এই যে জু, জু মানে কি, চিড়িয়াখানা। জু মানে কি, চিড়িয়াখানা, তাই তো, জু মানে চিড়িয়াখানা। আচ্ছা, চিড়িয়াখানা আশা করি সবাই দেখতে গেছো। চিড়িয়াখানাতে কি থাকে, জড় পদার্থ থাকে নাকি পশু পাখি থাকে? পশু পাখি থাকে, পশু পাখি থাকছে। তো পশু পাখি কি প্রাণী? তো প্রাণী, অবশ্যই প্রাণী। তাহলে জু, জুও প্রাণী। জুয়ের মধ্যে থাকে কে, বিভিন্ন বন্য প্রাণী। জুয়ের মধ্যে কে থাকে, বিভিন্ন বন্য প্রাণী থাকে। তাহলে জু প্লাঙ্কটন কি দাঁড়াচ্ছে, জু প্লাঙ্কটন হচ্ছে প্রাণী প্লাঙ্কটন, মাথায় রাখবে, জু প্লাঙ্কটন হচ্ছে প্রাণী প্লাঙ্কটন। আচ্ছা, নেক্সট দেখো অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে কি আসছে, দেখো ক্লাইমেট আসছে, জলবায়ু। ঠিক আছে, নন লিভিং থিংস, যাদের মধ্যে প্রাণ নেই, প্রাণহীন যে সমস্ত বস্তু রয়েছে, পদার্থ রয়েছে, সেগুলো সব অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে আসছে। সানলাইট, সূর্যের আলো, টেম্পারেচার, উষ্ণতা, ঠিক আছে, নিউট্রিয়েন্ট, হিউমিডিটি, সয়েল, এই সমস্ত কিছু কিন্তু অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে আসছে। এখান থেকে মনে রাখবে প্রকৃতি, মনে রাখবে প্রকৃতিগত উপাদান, মনে রাখবে প্রকৃতিগত উপাদান, যেগুলো, যেমন কি, যেগুলো প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে, যেমন কি সূর্যের আলো, সূর্যের আলো, বৃষ্টিপাত। ঠিক আছে, সূর্যের আলো, বৃষ্টিপাত, সয়েল, মৃত্তিকা। ঠিক আছে, আর্দ্রতা, উষ্ণতা, এই সমস্ত কিছু কি আসছে, এই সমস্ত কিছু হচ্ছে এই অ্যাবায়োটিক কম্পোনেন্টের অন্তর্গত। এটাকে আমরা আলাদা আর একটা ভাবে কি বলি বলতো, মনে আছে তোমাদের নিশ্চয়ই, ভৌত। মনে রাখবে এদেরকে আমরা ভৌত উপাদান বলি। ঠিক আছে, ভৌত উপাদান, অর্থাৎ যে উপাদান প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি করেনি, মানুষ সৃষ্টি করেনি, প্রকৃতি থেকে ডাইরেক্ট সৃষ্টি হয়েছে, সেগুলো আমাদের অ্যাবায়োটিক কম্পোনেন্ট বা ভৌত উপাদানের মধ্যে আসছে। আর অবশ্যই কি, অবশ্যই কিন্তু এরা সবাই প্রাণহীন, এদের মধ্যে কিন্তু কোনো রকম প্রাণ নেই, এরা সবাই কিন্তু প্রাণহীন। চলো দেখো এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে একটু চেষ্টা করো কোনটা বায়োটিক কোনটা অ্যাবায়োটিক কম্পোনেন্ট সেটাকে আইডেন্টিফাই করার। যেমন এখানে একটা সাপ দেখতে পাচ্ছ, এই যে একটা স্নেক, সাপের ছবি দেখতে পাচ্ছ। তো স্বাভাবিকভাবে বলো এটা কি কম্পোনেন্ট, বায়োটিক না অ্যাবায়োটিক? একদম চোখ বুজে বলবে অবশ্যই এটা কি, অবশ্যই এটা কিন্তু বায়োটিক কম্পোনেন্ট, যেহেতু অ্যানিমেলস, যেহেতু অ্যানিমেলস। দেখো এখানে লেখাই রয়েছে, না দেখে বলার চেষ্টা করবে। ঠিক আছে, সাপ কিন্তু বায়োটিক কম্পোনেন্ট। কিন্তু বলো সাপটা এই যে পাথরের উপর শুয়ে রয়েছে, এই পাথরটা কি বায়োটিক কম্পোনেন্ট হবে কি? পাথরটা কি কম্পোনেন্ট হবে? পাথরটা অবশ্যই কিন্তু অ্যাবায়োটিক কম্পোনেন্ট হবে। ঠিক আছে, এই পাথরটা যদি বলা হয় তাহলে এই পাথরটা কিন্তু অ্যাবায়োটিক হয়ে যাবে।
আর যে স্নেক, এই স্নেক কিন্তু বায়োটিক। ঠিক একইভাবে এই যে হরিণ দেখতে পাচ্ছ, কি হবে, অ্যানিম্যাল যেহেতু স্বাভাবিকভাবে বায়োটিক। এই যে সূর্যের সানলাইট দেখতে পাচ্ছ, সানলাইট, এটা কি কোনো মানুষ সৃষ্টি করেছে? না। এর মধ্যে কি কোনো প্রাণ আছে? প্রাণ আছে কি? নেই কো। তাহলে এটা কি হবে? অ্যাবায়োটিক কম্পোনেন্ট হবে অবশ্যই। এই যে গাছ, গাছের মধ্যে প্রাণ আছে, হ্যাঁ আমরা জানি, জগদীশচন্দ্র বসুর কথা শুনেছি আমরা, এর মধ্যে প্রাণ রয়েছে, উদ্ভিদ। তাহলে কি হবে? বায়োটিক কম্পোনেন্ট হবে অবশ্যই। দেখো অ্যালগি, অ্যালগি অর্থাৎ এই যে শ্যাওলাগুলো, এগুলোকে অ্যালগি বলা হচ্ছে। তো এর মধ্যে প্রাণ আছে অবশ্যই, এরাও তো এক প্রকারের উদ্ভিদ, তাই না? এরাও তো এক প্রকারের উদ্ভিদ, তাহলে এরাও কি বায়োটিক কম্পোনেন্টের মধ্যে হচ্ছে। ঠিক আছে। ওয়াটার, ওয়াটার দেখো, জলজ বাস্তুতন্ত্র মধ্যে যে উপাদান রয়েছে সেখানে জল নিজে কিন্তু অ্যাবায়োটিক, জল নিজে অ্যাবায়োটিক কম্পোনেন্ট, কিন্তু জলের মধ্যে যা যা থাকছে তার মধ্যে বায়োটিকও আছে, অ্যাবায়োটিক আছে। যেমন এই ফিশ, ফিশ কি হবে? ফিশ অবশ্যই বায়োটিক হবে, ফিশ অবশ্যই বায়োটিক হবে। কিন্তু এই জলটা, জল, জল কি ভৌত উপাদান, মনে রাখবে, জল, সেই জল বৃষ্টির হোক, নদীর হোক, নালার হোক, জল হচ্ছে ভৌত উপাদান। তো জলকে আমরা অ্যাবায়োটিক কম্পোনেন্ট বলছি, প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি করেনি। ঠিক আছে, তাহলে জল আসছে আমাদের অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো তোমরা, বায়োটিক আর অ্যাবায়োটিক কম্পোনেন্টের ডিফারেন্স কি, পার্থক্য কি, কোনটা বায়োটিক কোনটা অ্যাবায়োটিক। আশা করি এই ছবিটা দেখে খুব সহজে কিন্তু বুঝতে পারছো তোমরা। চলো নেক্সট দেখা যাক। দেখো, আমাদের চারপাশের এই পরিবেশে একটি শৃঙ্খলাবদ্ধ ইকোসিস্টেমের অন্তর্গত। এই ইকোসিস্টেম একা চলতে পারে না, সমগ্র ইকোসিস্টেমকে সুচারুভাবে চালনা করার জন্য বেশ কয়েকটি ফ্যাক্টর প্রধান কাজ করে থাকে। ইকোসিস্টেমের অন্তর্গত বিভিন্ন কম্পোনেন্ট বা উপাদান সেরকম এক বিশেষ ফ্যাক্টর। দেখো, এখানে মূলত মনে রাখবে, একটা বাস্তুতন্ত্র কি দিয়ে চলে? একটা বাস্তুতন্ত্র চলে খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল দিয়ে। খাদ্য শৃঙ্খলা, এই জিনিসটা কি আমরা পরের ক্লাসে জানবো। একাধিক খাদ্য শৃঙ্খল যখন এইভাবে মিলিত হয়, একাধিক খাদ্য শৃঙ্খল যখন এইভাবে মিলিত হয়, তাহলে তখন উৎপন্ন হয় কি? তখন উৎপন্ন হয়, মনে রাখবে, খাদ্য জাল। ঠিক আছে, খাদ্য জাল বা ফুড ওয়েব। আচ্ছা, একাধিক খাদ্য শৃঙ্খল নিয়ে খাদ্য জাল উৎপন্ন হচ্ছে। এই যে বাস্তুতন্ত্র সূর্য থেকে এনার্জি পাচ্ছে, এই এনার্জি, সূর্যের এনার্জিকে কাজে লাগিয়ে প্লান্ট, ঠিক আছে, প্লান্ট বা উদ্ভিদ কি করছে? নিজের দেহে সালোক সংশ্লেষ করছে, সালোক সংশ্লেষে এনার্জি উৎপন্ন করছে, শক্তি উৎপন্ন করছে। সেই ঘাস পাতাকে খাচ্ছে কে? তৃণভোজীরা, হার্বিভোরাস অ্যানিমেল বা মানুষ, তারাও খাচ্ছে ঘাস পাতাকে। এবার হার্বিভোরাস যারা, তারা এই ঘাস পাতা খাওয়ার পর কি হচ্ছে? তাদেরকে খাচ্ছে কারা? কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী প্রাণীরা, আবার তাদেরকে খাচ্ছে। সেখান থেকে একটা শক্তি স্থানান্তর হচ্ছে। এখানে একটা লিন্ডেম্যানের আমরা 10 শতাংশের সূত্র পাবো, সেগুলো আমরা পরে জানবো, এই অধ্যায়ে সেগুলো গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, তো দেখো, একটা বাস্তুতন্ত্রকে সঠিকভাবে চালাতে গেলে কি কি দরকার? দেখো, একটি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমকে টিকে থাকার জন্য যেগুলো মুখ্যত দরকার সেগুলো কি? মূলত একটা ধারাবাহিকভাবে শক্তির যোগান। তো আমাদের এই পৃথিবীর যে বাস্তুতন্ত্র রয়েছে, সেখানে ধারাবাহিকভাবে এই যে শক্তির যোগান, সেটা কি থেকে আসে? মনে রাখবে, সেটা আমাদের সূর্য মামার কাছ থেকে কিন্তু আসে, ধারাবাহিক শক্তির যোগান সূর্য মামা। এখান থেকে প্রশ্ন হয় কি, যে আমাদের বাস্তুতন্ত্রের শক্তির উৎস কি, খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস কি, খাদ্য পিরামিডের শক্তির উৎস কি, যা কিছু শক্তির উৎস জিজ্ঞাসা করবে পরিবেশ বিজ্ঞানে, সবার কিন্তু উৎস হবে আমাদের এই যে সূর্য। ঠিক আছে, একটা বাস্তুতন্ত্রের মূল শক্তির উৎস বা ধারাবাহিক শক্তি যোগান আসে সূর্য থেকে। দেখো, ইকোসিস্টেমের মধ্যে সূর্য থেকে উদ্ভিদ সম্প্রদায়ের মাধ্যমে ধারাবাহিক শক্তি যোগান উৎপন্ন। এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে সূর্য রশ্মির কোন কণা থেকে উদ্ভিদ শক্তি উৎপাদন করে? মনে রাখবে, ফোটন। ঠিক আছে, ফোটন কণা, ফোটন নামক সূর্যরশ্মির কণা থেকে উদ্ভিদরা কি করে? খাদ্য উৎপাদন করে, সালোক সংশ্লেষ করে থাকে কিন্তু উদ্ভিদ সূর্যের আলোর ফোটন কণাকে ব্যবহার করে। দেখো, তারপরে আসে বজ্র পদার্থের পুনর্নবীকরণ। দেখো, তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে বায়ো রেমিডিয়েশন, দেখবে নতুন যুক্ত হয়েছে এই বছর। তো ওই অধ্যায় যখন আমরা পড়বো তখন এইটা সম্পর্কে আরো জানবো। অর্থাৎ কি? প্রকৃতির সুস্থ হওয়া। ধরো তোমার সর্দি লাগলো বা তোমার একটু শরীরটা খারাপ করলো, তোমাকে কি বিরাট কিছু হাইফাই ডাক্তার দেখাতে হয়? ব্যাঙ্গালোর, চেন্নাই গিয়ে দেখাতে হয় না। কয়েকটা দিন একটু বাড়িতে রেস্ট করলেই আবার আপনা আপ ঠিক হয়ে যায়, তাই না? ঠিক সেরকমভাবে প্রকৃতিরও কিন্তু তাই। মানুষ আসার পর প্রকৃতিতে যা ক্ষতি করছে, যেমন জল, একটা জলাশয়ের জল ধরো দূষিত হয়ে গেছে, দূষিত হয়ে গেছে, ঠিক আছে, সেই জলকে মানুষ যদি কোনো রকম টাচ না করে, একটা সময় আসবে প্রকৃতি নিজে থেকে অটোমেটিক প্রকৃতি তার ক্ষতিপূরণ করে নেবে। যেমন কচুরিপানা, যারা গ্রামের ছেলে মেয়ে তারা দেখে থাকবে, কচুরিপানা দেখবে এই উদ্ভিদের শিকড়গুলো যেগুলো হয়, সেগুলো দেখবে মানুষের চুলের মতো হয়।
হ্যাঁ, ছোটোবেলায় অনেকে খেলা খেলা করেছে হয়তো। হ্যাঁ, তো এই যে কচুরিপানা, এটা একটা জলজ উদ্ভিদ, ভাসমান জলজ উদ্ভিদ, তাই তো। এই জলজ উদ্ভিদ কি করে, বায়ো ফিল্টারেশনে সাহায্য করে। বায়ো ফিল্টারেশন অর্থাৎ জৈব জলকে জলকে পরিশ্রুত করে, বিষাক্ত জলকে বা খারাপ জলকে পরিশ্রুত করে এর এই শিকড়ের মাধ্যমে। ঠিক আছে, এরকম একাধিক উদ্ভিদ রয়েছে যারা কি করে, বজ্র পদার্থের পুনর্নবীকরণ করে প্রকৃতির বুকে। বজ্র পদার্থের পুনর্নবীকরণ করে প্রকৃতির বুকে। দেখো, জীবন ধারণের অবলম্বন হিসেবে ব্যবহার, পুনর্নবীকরণ পদার্থে পরিণত করে। যেমন জল দূষণের সময় কচুরিপানা একাধিক জলজ উদ্ভিদকে শোধন করে, জলকে শোধন করে। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখছি যে বাস্তুতন্ত্র, একটা ইকোসিস্টেম ভালোভাবে চলতে গেলে যেমন একটা ধারাবাহিক শক্তির যোগান দরকার, একটা কন্টিনিউয়াস এনার্জি ফ্লো দরকার, সেরকম আর কি দরকার, সেরকম কিন্তু যে দূষণের মাত্রা সেটা যাতে নিয়ন্ত্রিত হয়, যে যাতে রিসাইকেল হয় জিনিসপত্র, সেই দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই চ্যাপ্টারটাই খুব একটা বেশি কিছু নেই, যে বিরাট কিছু রয়েছে তেমন না। ঠিক আছে, অল্প কিছু রয়েছে। একটু দেখো, বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্ট সম্পর্কে এবার জানবো। বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্ট সম্পর্কে আমরা এবার জানবো। দেখো, এখানে কি বলা হচ্ছে, দেখো, পরিবেশে আমরা দেখতে পাই উদ্ভিদ, প্রাণী এবং জড়বস্তু সকলেই একসাথে বসবাস করে। প্রত্যেকে একে অপরের উপর নির্ভরশীল, কিন্তু এদের মধ্যে কেউ কেউ জীব, আবার কেউ কেউ জড়বস্তু। যে স্থানে উদ্ভিদ এবং প্রাণী উভয়ে একটা নির্দিষ্ট পরিবেশে বসবাস করে, তাদের সকলকে নিয়ে এই জৈব পরিবেশ বা বায়োটিক এনভায়রনমেন্ট তৈরি হয়। ঠিক আছে, মনে রাখবে, এই যে বায়োটিক এনভায়রনমেন্ট কথাটা লেখা রয়েছে, এই বায়োটিক এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু জীব রয়েছে, আবার কিন্তু জড় পদার্থও রয়েছে, জীব জড় উভয় রয়েছে। দেখো, মনে রাখতে হবে, বিভিন্ন জীবাণু, ফাঙ্গাস, অ্যালগি সমস্ত কিছু এই বায়োটিক এনভায়রনমেন্টের মধ্যেই পড়ে। কারণ কি, এদেরও প্রাণ রয়েছে স্বাভাবিকভাবে। শুধু একটা জিনিস মনে রাখবে, যাদের প্রাণ আছে তারা বায়োটিকের মধ্যে পড়ছে, যাদের প্রাণ নেই তারা অ্যাবায়োটিকের মধ্যে পড়ছে। দেখো, পরিবেশের মধ্যে প্রাণ সম্পন্ন বস্তু ছাড়াও যে সমস্ত জড়বস্তু থাকে, যেমন মাটি মাটি বাতাস, আলো, জল, বিভিন্ন খনিজ পদার্থ, এগুলো সবাই অ্যাবায়োটিক কম্পোনেন্টের অন্তর্গত। এগুলো সবাই কিন্তু অ্যাবায়োটিক কম্পোনেন্টের অন্তর্গত। আচ্ছা, এবার দেখো, অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারলাম অ্যাবায়োটিক কম্পোনেন্ট যে বা ভৌত উপাদানের মধ্যে জীবন থাকে না। মূল বৈশিষ্ট্য কি, সরি, দাঁড়াও, মূল বৈশিষ্ট্য কি, বায়োটিক এবং অ্যাবায়োটিকের মধ্যে মূল বৈশিষ্ট্য কি আসছে, যে বায়োটিকের মধ্যে যেটা বায়োটিক আসছে, সেই বায়োটিকের মধ্যে জীবন থাকছে, জীবন বর্তমান থাকছে, কিন্তু অ্যাবায়োটিকের মধ্যে জীবন থাকছে না, সেগুলো জড় বস্তু। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে অ্যাবায়োটিক কম্পোনেন্ট রয়েছে যার মধ্যে জীবন থাকে না, কিন্তু জীবন ধারণের জন্য বা জীবন সৃষ্টি হবে এমন একটা পরিবেশ রচনা করার জন্য কিন্তু মুখ্য ভূমিকা কিন্তু এই অ্যাবায়োটিক কম্পোনেন্টগুলো কিন্তু নিয়ে থাকে। যেমন যদি আমরা বলি, এটা ধরো মঙ্গল গ্রহ। ঠিক আছে, এটা ধরো মঙ্গল গ্রহ। তো মঙ্গল গ্রহের মধ্যে এখনো অবধি যা জানা গেছে, এখনো অবধি প্রাণের সন্ধান পাওয়া যায়নি। কারণ কি, সেখানে তো সেটাও তো পৃথিবীর মতোই গোল, তাই না? কারণ কি, কারণ হচ্ছে ওখানকার যে অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট, অ্যাবায়োটিক কম্পোনেন্ট, সেইগুলো অ্যাবায়োটিক কম্পোনেন্ট প্রাণ সৃষ্টির জন্য কিন্তু মুখ্য ভূমিকা নেয়। যেমন পৃথিবীর ক্ষেত্রে যদি দেখো, সূর্যের আলো, সূর্যের আলো, সূর্য আলো, ঠিক আছে, এছাড়া জল, জল, বৃষ্টি, মৃত্তিকা বা মাটি, এই সমস্ত কিছু বলো তো, এগুলো যদি না থাকতো পৃথিবীতে কি কোনোভাবে, বলো, কোনোভাবে কি প্রাণ সৃষ্টি হতে পারতো? প্রাণ সৃষ্টি হতে পারতো সঠিক পর্যায়ে বা সঠিক মাত্রায় না থাকলে? না। তাহলে মনে রাখবে, এই যে অ্যাবায়োটিক কম্পোনেন্ট রয়েছে, তারা নিজে নিজে কোনো প্রাণ বিশিষ্ট কোনো কম্পোনেন্ট নয়, এদের মধ্যে কোনো প্রাণ নেই, কিন্তু বায়োটিক কম্পোনেন্ট গঠন করতে এরা কিন্তু মূল ভূমিকা নেয়, বা প্রাণ সম্পন্ন উদ্ভিদ, প্রাণী, এদের বেঁচে থাকার জন্য কিন্তু অ্যাবায়োটিক কম্পোনেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবার বলো তোমরা একটু এক্সাম্পল অফ বায়োটিক ফ্যাক্টরস বলো, কয়েকটা এক্সাম্পল বলার চেষ্টা করো। অবশ্যই কিন্তু পারবে। এক্সাম্পল, বায়োটিক ফ্যাক্টরসের এক্সাম্পল কি কি থাকছে, আর অ্যাবায়োটিক ফ্যাক্টরসের এক্সাম্পল কি কি থাকছে। দেখো, বায়োটিক ফ্যাক্টরসের এক্সাম্পল আমরা যদি দেখি, সেখানে কি পাবো আমরা, ট্রি পাবো, তাই তো, গাছ পাবো, আর কি পাবো, আর কি পাবো বলো, ফিশ পাবো, এরকম একাধিক এক্সাম্পল কিন্তু আমরা পাবো। অ্যাবায়োটিক ফ্যাক্টর, রেন, বৃষ্টিপাত, তাই তো, সানলাইট, সানলাইট পাবো, সয়েল পাবো, এরকম একাধিক জিনিস কিন্তু আমরা পাবো।
আচ্ছা, আশা করি এই বায়োটিক আর অ্যাবায়োটিক কম্পোনেন্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা সবার মধ্যে কিন্তু এতদূর অবধি আশা করি এসেছে। যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্টে বলবে। দেখো, এখানে কি লেখা রয়েছে, ইনফ্যাক্ট অ্যাবায়োটিক ফ্যাক্টরস আর ইম্পর্টেন্ট ফর অল লিভিং অর্গানিজম। অর্থাৎ প্রত্যেক লিভিং অর্গানিজম, জীবন সৃষ্টির জন্য, প্রত্যেকটা জীবিত অর্গানিজমের জন্য কিন্তু আমাদের অ্যাবায়োটিক ফ্যাক্টর কিন্তু খুব খুব দায়ী। ঠিক আছে, অ্যাবায়োটিক ফ্যাক্টরে নিজে প্রাণ নেই কিন্তু সে প্রাণ সৃষ্টিতে সাহায্য করে। ঠিক আছে, এইটুকু জাস্ট মনে রাখবে, অ্যাবায়োটিক ফ্যাক্টরে নিজে কোনো প্রাণ নেই তার, কিন্তু সে প্রাণ সৃষ্টিতে সহায়তা করে। দেখো, এবার আসছে বায়োটিক ফ্যাক্টর হিসেবে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। জীবমণ্ডল কি, মূলত একাধিক মণ্ডল আমরা পাবো কিন্তু পরবর্তীতে, যেমন জীবমণ্ডল পাবো, শিলামণ্ডল পাবো, বায়ুমণ্ডল পাবো, বায়ুমণ্ডল পাবো, চারটে মোট মণ্ডল পাবো আমরা। এই প্রত্যেকটা মণ্ডল সম্পর্কে জানবো। দেখো, জীবমণ্ডল জিনিসটা কি, অর্থাৎ আমাদের এই পরিবেশে যত প্রকারের জীব রয়েছে, যত প্রকারের জীব রয়েছে, হ্যাঁ, কারোর একটা চোখ, কারো দুটো চোখ, কারো চারটে চোখ, যত প্রকারের জীব রয়েছে সমস্ত জীবেদের একত্রে নিয়ে আমাদের এই যে বায়োটিক ফ্যাক্টর হিসেবে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল কিন্তু গঠিত হচ্ছে। দেখো, বায়োটিক ফ্যাক্টরের মধ্যে যে উপাদান থাকে তা সমস্তই জীবন সম্পন্ন। অবশ্যই তাই। তাহলে বায়োস্ফিয়ার প্রশ্নটা তোমাকে পরীক্ষায় এইভাবে দিতে পারে, বায়োস্ফিয়ার কোন ফ্যাক্টরের অন্তর্গত, বায়োটিক নাকি অ্যাবায়োটিক নাকি উভয়? অবশ্যই বায়োটিক ফ্যাক্টরের অন্তর্গত। কারণ কি, কারণ হচ্ছে বায়োস্ফিয়ারের মধ্যে কি রয়েছে, বায়োস্ফিয়ারের মধ্যে কিন্তু জীব রয়েছে, জীবিত উপাদান রয়েছে, জীবন রয়েছে, আর যার মধ্যে জীবন রয়েছে সেই বায়োটিক ফ্যাক্টরের অন্তর্গত। দেখো, আর এই সমস্ত জীব যে নির্দিষ্ট পরিধির মধ্যে থাকে, নিজেদের জীবনযাপন করে, সেই উদ্ভিদ ও প্রাণী জগতের সমষ্টিকে জীবমণ্ডল বলা হয়। এই জীবমণ্ডলে বিস্তৃতি শুধু শিলামণ্ডলের মধ্যেই আবদ্ধ নয়, মনে রাখবে বাতাসের মধ্যেও, এই যে পৃথিবীর যে শুধুমাত্র শিলা মানে মাটির মধ্যেই জীব থাকবে, বসবাস করবে এমন নয়, বায়ুমণ্ডলেও বেশ কিছুটা উচ্চতাতে, ঠিক আছে, কিন্তু এই জীব কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া ভাসতে দেখা যায় বায়ুমণ্ডলের মধ্যেও বা বাতাসের মধ্যেও। দেখো, মাটির নিচে প্রায় 10 মিটার অবধি, আবার সমুদ্রের গভীরে প্রায় 100 মিটার অবধি জীবের কিন্তু সন্ধান পাওয়া যায়। আবার যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে যাওয়া যায় তাহলে দেখবো প্রায় 300 মিটার। দেখো, ওপরে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে ওপর দিকে গেলে আকাশে 300 মিটার পর্যন্ত, 300 মিটার অবধি কিন্তু জীবমণ্ডল রয়েছে, কিছু না কিছু ব্যাকটেরিয়া কিন্তু সেখানে আমরা দেখতে পাবো যাদের মধ্যে প্রাণ রয়েছে। এই যে নির্দিষ্ট অঞ্চলে সমগ্র জীব সম্প্রদায়, তা প্রাণী, উদ্ভিদ বা জীবাণু হতে পারে, তারা পরস্পর মিথস্ক্রিয়ার মাধ্যমে বেঁচে থাকে, তাকে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বলে। ঠিক আছে, অর্থাৎ বায়োস্ফিয়ার কাকে বলা হচ্ছে, প্রত্যেকটা প্রাণী, উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া, মনে রাখবে ব্যাকটেরিয়া যারা বিয়োজকের মধ্যে পড়ছে, এরা প্রত্যেকে পরস্পর মিথস্ক্রিয়ার মাধ্যমে বেঁচে রয়েছে। ঠিক আছে, এই যে পরস্পর মিথস্ক্রিয়ার মাধ্যমে সমগ্র প্রাণীকুল রয়েছে, এটা কি বলা হচ্ছে, জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। ঠিক আছে, বায়োস্ফিয়ার। এরপরে বায়োস্ফিয়ার আমরা যখন পড়বো অধ্যায়, তখন আরও পড়বো পৃথিবীতে কত বায়োস্ফিয়ার রয়েছে, বিভিন্ন বায়োস্ফিয়ারের নাম। ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভের নাম, ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, এরকম একাধিক জিনিস আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা, অবশ্যই কিন্তু এটা বায়োটিক ফ্যাক্টরের অন্তর্গত, কারণ বায়োস্ফিয়ারের মধ্যে কিন্তু প্রাণ থাকে। আচ্ছা, পরবর্তী দেখো বায়োটিক ফ্যাক্টর হিসাবে হ্যাবিটেট বা বাসভূমি। হ্যাবিটেট বা বাসভূমি কি, যে যেখানে প্রাণী বাস করছে, যেমন মাছ, ধরো এটা মাছ। ঠিক আছে, এই মাছের হ্যাবিটেট কি হবে, অবশ্যই জল হবে, তাই না, জলাশয় হবে, মাছের হ্যাবিটেট কি হবে, জলাশয় হবে, তাই তো। তো হ্যাবিটেট বলতে যেখানে বাস করছে যে প্রাণী সেটাকে, এখানে আরেকটা জিনিস পাবো আমরা, নিচে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস পাবো, নিচে, এটা সম্পর্কেও জানবো। দেখো, উদ্ভিদ, প্রাণী এবং বিভিন্ন অণুজীব যে একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে বসবাস করে তাই হলো প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিটেট। যেমন পেঙ্গুইনের বাসভূমি দক্ষিণ মেরু, রয়্যাল বেঙ্গল টাইগারের বাসভূমি হচ্ছে সুন্দরবন, তোমার বাসভূমি যেমন তোমার বাড়ি, আমার বাসভূমি আমার বাড়ি, সেই একই ব্যাপার। দেখো, কোনো একটি নির্দিষ্ট জীব সম্প্রদায় মনে রাখবে যে অঞ্চলের মধ্যে বসবাস করে বেঁচে থাকার জন্য পুষ্টি পদার্থ তথা খাদ্য সংগ্রহ করে বা খাদ্য উৎপাদন করে, সেই অঞ্চলটিকে ওই জীব সম্প্রদায় নিচ বা নিচে বলা হয়। ঠিক আছে, এটা বাংলাতে যখন প্রশ্ন পড়বে তখন সেটাকে নিচে পাবে, নিচে বা নিচ এরকম উচ্চারণ পাবে। ইংরেজিতে এরকম অনেক সময় বানানটা থেকে থাকে। আচ্ছা, বানান নিয়ে অতটাই নেই, তোমরা কনসেপ্টটা রাখবে, আশা করি পেরে যাবে। এবার নিচ বা নিচে এই সীমানাটা কি, দেখো নিচ কি, নিচ এই জিনিসটা কি, ধরো
ধরে নাও একটা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কে থাকে, বাঘ থাকে, বাঘ। তো সেই বাঘ তার যে পুষ্টি পদার্থ অর্থাৎ খাদ্য, পুষ্টি কী থেকে পাবো আমরা, অবশ্যই খাদ্য থেকে। তো বাঘ সেই খাদ্য, বাঘের খাদ্য কে হবে, বাঘের খাদ্য হবে কে, অবশ্যই ছাগল, ছাগল বা হরিণ আমরা বলতে পারি। তো ধরে নাও এই যে বাঘটা, ধরে নাও এই বাঘটা, এটা ধরো একটা বাঘ, ঠিক আছে, এই যে বৃত্তটা দেখছো এটা একটা বাঘ। এই বাঘটা বসবাস করছে কোথায়, এই যে স্কয়ার আকৃতির এই জঙ্গলের মধ্যে, ঠিক আছে, এই জঙ্গলের মধ্যে কিন্তু বসবাস করছে। এবার বলো, এবার বলো এই বাঘটা তার দেহের জন্য পুষ্টি পদার্থ কোথা থেকে সংগ্রহ করবে, এই বাঘ তার দেহের জন্য পুষ্টি পদার্থ কোথা থেকে সংগ্রহ করবে, অবশ্যই অবশ্যই এই অঞ্চল থেকেই সংগ্রহ করবে, এই জঙ্গল থেকেই। এই জঙ্গলে ধরো এগুলো ধরো হরিণ রয়েছে, ছাগল রয়েছে, গরু রয়েছে, তাহলে তাদেরকে খেয়ে এই বাঘ নিজের দেহের পুষ্টি পদার্থ সংগ্রহ করবে। তাহলে এই বাঘের নিচ নিচ অঞ্চল হলো কি, জঙ্গল, ঠিক আছে, বাঘের নিচ অঞ্চল হলো কি, জঙ্গল। ঠিক একইভাবে যদি ইলিশ মাছের বলা হয় যে ইলিশ নিচের কোনটি, ইলিশ মাছের নিচ বা নিচে, তাহলে কি হবে, অবশ্যই জলাশয় হবে, তাই তো, অবশ্যই জলাশয় হবে নিচ বা নিচে। তাহলে বোঝা গেল নিচ বা নিচে কি, কোনো একটা প্রাণী সে তার এক জায়গায় যেখানে বসবাস করে সেটা হচ্ছে তার হ্যাবিটেট, এবং বসবাস করার সাথে সাথে যে অঞ্চল থেকে নিজের পুষ্টি পদার্থ বা খাদ্য জোগাড় করে শিকার করে সেই অঞ্চলটা হচ্ছে ওই প্রাণীর নিচ বা নিচে। আচ্ছা, দেখো পরবর্তীতে দেখো প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিটেটের প্রকারভেদ কত প্রকারের হতে পারে, মূলত 4 ধরনের কিন্তু এই হ্যাবিটেট হতে পারে। কি, মিষ্টি বা সুপেয় জলের প্রাকৃতিক বাসভূমি হতে পারে, সামুদ্রিক এলাকার প্রাকৃতিক বাসভূমি হতে পারে, মোহনা অঞ্চলের হতে পারে, স্থলভাগের হতে পারে। এই স্থলভাগের প্রাকৃতিক বাসভূমির মধ্যে আমরা আবার এক প্রকারের খাদ্য শৃঙ্খল দেখতে পাবো, যেটার নাম হবে গ্রেজিং, ঠিক আছে, গ্রেজিং বা চারণভূমি, চারণভূমি। এটা মূলত তৃণভূমিতে দেখা যায়, ঠিক আছে, চারণভূমি এই সম্পর্কে আমরা পরে জানবো আবার। মোহনা অঞ্চলে বদ্বীপ সমভূমি, এই সমস্ত অঞ্চলে সামুদ্রিক এলাকা উপকূল অঞ্চলের, যেমন সুন্দরবনকে পাচ্ছি আমরা, ঠিক আছে, মিষ্টি জল অর্থাৎ যেখানে লবণাক্ত জল নেই, হ্যাঁ, নদী, হ্রদ, পুকুর, এই সমস্ত যে বাস্তুতন্ত্র গড়ে উঠবে সেগুলো আসছে মিষ্টি জলের কিন্তু বাস্তুতন্ত্রের মধ্যে আসছে। আচ্ছা, আশা করি এত দূর অবধি ক্লিয়ার হয়েছে তোমাদের মোটামুটি। তো এটা ছিল আমাদের বায়োটিক আর অ্যাবায়োটিক কম্পোনেন্ট। এখান থেকে তোমরা সবাই এবার বায়োটিক, বায়োটিক আর অ্যাবায়োটিক এই দুটো কি, এই দুটো ডিফারেন্স কি, অবশ্যই কিন্তু একটা খাতাতে লিখবে, একটা খাতায় লিখবে, ঠিক আছে, খাতায় লিখবে, তাহলে তোমাদের নিজেদের যে কনসেপ্ট সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। খুব ছোট্ট একটা অধ্যায় ছিল, খুব সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম। যদি এতে কারো কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে, অবশ্যই আমাকে জানাবে, আমি আবার দরকার হলে আবার একটা এক্সট্রা ক্লাস নিয়ে তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই এখানে, 23-এ টেটে এসেছিলো যেটা, সেটা হচ্ছে মাছ। এই মাছ নিয়ে মনে রাখবে, ইলিশ মাছ দিয়ে যেটা একটা এসেছিলো 23-এ, মনে রাখবে 3 প্রকারের মাছকে আমরা পাচ্ছি, একটা হচ্ছে অ্যানাড্রোমাস, একটা হচ্ছে ক্যাটাড্রোমাস, এখানেই বলে দিই, আর একটা হচ্ছে অ্যামফিড্রোমাস, অ্যামফিড্রোমাস। আচ্ছা, অ্যানাড্রোমাস মাছ কারা হয়, দেখো অ্যানা কথাটা ভালো করে বুঝবে, অ্যানা রয়েছে না, অ্যানা থেকে মনে রাখবে এই মাছ হয় কি, সেয়ানা, সেয়ানা। আমরা এমনি কথায় বন্ধুদের বলি না যে ও একটা খুব সেয়ানা ছেলে, সেয়ানা মানে কি, চালাক খুব, সে খুব চালাক। তো অ্যানাড্রোমাস হচ্ছে সেয়ানা মাছ যারা, ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য কিন্তু বলছি, অ্যানাড্রোমাস হচ্ছে সেয়ানা, অর্থাৎ দেখো এরা থাকে, এরা থাকে কোথায়, এরা থাকে সমুদ্রে, ভালো করে বুঝবে, এরা থাকে সমুদ্রে। এবার বলো সমুদ্রের আয়তন বিশাল বড়, এবার সমুদ্রের মধ্যে তো আরও অনেক মাছ বড় প্রাণী রয়েছে, যেমন ইলিশ, ঠিক আছে, ইলিশ হচ্ছে অ্যানাড্রোমাস, মনে রাখবে, ইলিশ যেটা 23 এসেছিল এবছর, তো ইলিশ মাছ থাকে সমুদ্রে। এবার দেখো সমুদ্রের মধ্যে অনেক বড় বড় প্রাণী রয়েছে, এবার ডিম ছাড়ার যখন সময় হয় তখন ইলিশ মাছ যদি সমুদ্রের মধ্যেই ডিম ছেড়ে দেয়, তাহলে তার ডিমগুলোকে অন্য মাছ বা অন্য প্রাণীতে খেয়ে নেওয়ার সম্ভাবনা থাকে, তাই না, বা এই বিশাল সমুদ্রে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এই সেয়ানা ইলিশ কি করে, সেয়ানা ইলিশ কি করে, ডিম পাড়ার বা ডিম ছাড়ার যখন সময় হয় তখন সমুদ্র থেকে সুর করে নদীতে চলে আসে, নদীতে, ঠিক আছে, নদীতে সে ডিম দেয়, ডিম দেওয়ার পর আবার সমুদ্রে ফিরে যায়। তো মনে রাখবে যে সমস্ত মাছ
যে সমস্ত মাছ থাকে সমুদ্রে এবং তারা শেয়ানাগিরি করে খুব, এবং ডিম ছাড়ার সময় তারা নদীতে চলে আসে, নদীতে ডিম ছেড়ে আবার তারা সমুদ্রে ফিরে যায়, এই যে সিয়ানা, এই সমস্ত মাছ এরা হচ্ছে অ্যানাড্রোমাস। ঠিক আছে, অ্যানাড্রোমাস। ক্যাটাড্রোমাস কারা? ঠিক এর বিপরীত, ঠিক এর বিপরীত, এরা আবার অনেক বোকা হয়, এরা থাকে নদীতে, থাকে নদীতে। ঠিক আছে, যখন ডিম ছাড়ার সময় হয় ডিম ছেড়ে আসে সমুদ্রে গিয়ে। ঠিক আছে, এটা এটা অ্যানাড্রোমাস মনে থাকলেই ক্যাটাড্রোমাসও মনে থাকবে, এটা এর বিপরীত। আর অ্যাম্ফিড্রোমাস কি? এদের কোনো ঠিক নেই। ঠিক আছে, নদীতেও থাকে কিছু সময়, জীবনের কিছু সময় নদীতে থাকে, আবার কিছু সময় সমুদ্রে থাকে। ঠিক আছে, উভয় অ্যাম্ফিড্রোমাস। আচ্ছা, এইটুকু জাস্ট বলে রাখলাম মাছের, এটা পরে আরও করাবো, যখন তোমাদের এই যে প্লান্টস অ্যানিম্যাল এই চ্যাপ্টারগুলো করাবো তখন আবার এগুলো করাবো। ঠিক আছে, জাস্ট এইটুকু বলবো যে ভরসা রাখো এবং ভালো করে সমস্ত ক্লাসগুলো দেখতে থাকো। ঠিক আছে, টেট 2024 এবং যে কোনো সি টেট কে ক্র্যাক করতে এই চ্যানেল এবং আমার এই ভিডিওগুলো যে কতটা হেল্পফুল সেটা পরীক্ষার সময় বুঝতে পারবে। এবং আমি পুরোপুরি আমার 100% দিয়ে তোমাদের ক্লাস শুরু করেছি, 100% দিয়েই শেষ করব। এবং তোমাদের কর্তব্য শুধু প্রত্যেক দিনকার ক্লাসগুলো দেখা এবং সেগুলোকে ভালোভাবে কিন্তু রিভাইজ করা, প্র্যাকটিস করা। ঠিক আছে। আচ্ছা, আর খুব তাড়াতাড়ি স্যারের পেইড ব্যাচ লঞ্চ হবে, তখন তোমরা নিশ্চয়ই খবর পাবে। যাদের ক্লাস ভালো লাগছে অবশ্যই তোমরা পেইড ব্যাচে সাবস্ক্রিপশন নিতে পারো খুব সামান্য মূল্যে। পরবর্তীতে আরও এই নিয়ে ডিটেলসে তোমাদের বলে দেওয়া হবে। বাদবাকি তোমরা যেটুকু করানো হয়েছে ক্লাস শুরু করো, আগামীকাল এবং পরশু পরপর 2 দিন আবার ইভিএস হবে, তারপর আমরা আবার সিডিপির দিকে যাব। ঠিক আছে, চলো এই বলে শেষ করছি আমাদের আজকের ক্লাসটা এখানে। তাহলে এতদূর থাক, সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে।